ট্র্যাক অ্যান্ড ফিল্ডের পর এবার অন্য পরিসরে ঝড় তুলতে যাচ্ছেন গতিদানব উসাইন বোল্ট। তাকে নিয়ে ডকুমেন্টারি বানিয়েছে দুই ব্রিটিশ নির্মাতা। সোমবার লন্ডনে মুক্তি পেয়েছে আই অ্যাম বোল্ট। He is the biggest superstar that this sport has ever had. এই এক ঘন্টা আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা, বিশ্লেষণ নিয়ে থাকছি আমি কাজী মহুয়া। খেলার মাঠের হার জিত এবং আনন্দ বেদনার সবশেষ খবর জানাচ্ছে আমি রুবাই ইফতেখার। তবে আগে জেনে দিচ্ছি শিরোনাম। প্রধানমন্ত্রীর নষ্ট বিমান নিয়ে তোলপাড়, কাল বিকেলের প্রতিবেদনে জানা যাবে দায়ী কে। খাদিজা হত্যা চেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা বদরুলের বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ 5 ডিসেম্বর। নারী এশিয়া কাপে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়, নেপালকে হারিয়েছে 92 রানে। রাত 9টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে নারায়ণগঞ্জে সেনার দাবি। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। বিমান কর্মকর্তাদের গাফিলতিতেই প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান রাঙা প্রভাত জরুরি অবতরণ করেছে। দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। আর বিমান কর্তৃপক্ষ বলছে বুধবার বিকেলের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে, এর ভিত্তিতেই নেওয়া হবে ব্যবস্থা। যাত্রাপথে যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান রাঙা প্রভাত জরুরি অবতরণ করে তুর্কমেনিস্তানে। এর একদিন পর সোমবার দেশে ফিরিয়ে আনা হয়েছে বিমানটিকে। তদন্তের জন্য বিমানবন্দরের হ্যাঙ্গারে রাখা হয়েছে সেটি। আপাতত আকাশে উড়বে না রাঙা প্রভাত। 6 মাসের ব্যবধানে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান দুইবার সমস্যায় পড়ল। এতে উদ্বিগ্ন সংসদীয় কমিটি। দায়িত্বে অবহেলাকারীদের কঠোর শাস্তির সুপারিশ করেছে সংসদীয় কমিটি। খুবই কটু এবং কর্কশ ভাষায় তাদের প্রতি অসন্তোষ প্রকাশ করেছে। বিমানকে তাদের এই অবস্থা থেকে উত্তরণ করতে হবে। কিভাবে করতে হবে, তার জন্য কাকে ছাঁটাই করতে হবে, কাকে শাস্তি দিতে হবে, কাকে প্রয়োজনে জেলে দিতে হবে বা কাকে ট্রেনিং করে আনতে হবে, সেটা বিমানকে এটা সিদ্ধান্ত নিতে হবে। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি আফগানিস্তানের মতো দুর্গম এলাকা হয়ে যাচ্ছিল হাঙ্গেরিতে। তাই ত্রুটি ধরা পড়ার পর অবতরণে দেরি হলে ঘটতে পারত বড় দুর্ঘটনা। অয়েল যদি ইঞ্জিন থেকে বের হয়ে যায় তাহলে যেটা হয় যে অনেকগুলো ফ্রিকশন, পার্টসের ফ্রিকশনের ব্যাপার থাকে, তো সো অয়েল টেম্পারেচারটা রাইজ করে, হ্যাঁ, এবং ওই ফ্রিকশন যেহেতু অয়েল নাই, ফ্রিকশনে ইঞ্জিনের টেম্পারেচার রাইজ করবে এবং আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। ঘটনার পর তোপের মুখে পড়েছেন বিমানমন্ত্রী রাশেদ খান মেনন। ত্রুটির কারণ ও দায়ীদের চিহ্নিত করতে গঠন করা হয়েছে 3টি কমিটি। এর মধ্যে বিমানের তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া যাবে বুধবার। দুটা জিনিস, একটা হলো মাননীয় প্রধানমন্ত্রী ফ্লাইটে একটা ভিভিআইপি ফ্লাইট ছিল, আরেকটা হলো এয়ারলাইন্সের যে কোনো ঘটনায় সিরিয়াসলি না। চতুর্থ বোয়িং হিসেবে 2014 সালের মার্চে বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হয় রাঙা প্রভাত। এর যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে সহায়তা নেওয়া হচ্ছে বোয়িং কোম্পানিরও। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাদিজা বেগম নার্গিস হত্যা চেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ঘটনার প্রায় 2 মাস পর আলোচিত এই মামলার বিচার শুরু হলো। সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো আগামী 5 ডিসেম্বর মামলা সাক্ষ্য নেয়ার তারিখ দিয়েছেন। কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয় খাদিজার উপর হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুল আলমকে। পরে তার বিরুদ্ধে দণ্ডবিধির 324, 326 ও 307 ধারায় অভিযোগ গঠন করা হয়। শুনানি শেষে আগামী 5 ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছে আদালত। এই মামলায় সাক্ষী রয়েছেন 36 জন। এদিকে বদরুলের আইনজীবী তার জামিন আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেছে। আগামী 5-12 তারিখে সাক্ষীর জন্য আদালত ধার্য করেছেন। আমরা আদালতের কাছে এই মামলার, আলোচিত মামলার ঘটনা যাতে দ্রুত নিষ্পত্তি হয় সেই জন্য আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি। গত 8 নভেম্বর বদরুল আলমকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় শাহপরান থানা পুলিশ। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খাদিজাকে হত্যার উদ্দেশ্যে বদরুল নৃশংসে হামলা চালায় বলে অভিযোগপত্রে বলা হয়েছে।
আদালত তার বিরুদ্ধে 326 ধারায় চার্জ গঠন করেছেন এবং তার উদ্দেশ্য ছিল সে খাদিজাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে প্রাণে মেরে ফেলা। সেজন্য আদালত দণ্ডবিধি 307 ধারায়ও তার বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। এদিকে মামলাটি দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন মামলার বাদী ও স্বজনরা। আমাদের উকিল সাহেবরা আবেদন করেছেন বেশি অতি তাড়াতাড়ি এটার বিচার হওয়ার জন্য। আমিও চাই অতি তাড়াতাড়ি তার যেন বিচার হয়, বিচার হয়ে উপযুক্ত শাস্তি চাই। গত 3 অক্টোবর সিলেটে খাদিজাকে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সম্পাদক বদরুল আলম। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা শেষে সাভারের সিআরপিতে থেরাপি নিচ্ছেন খাদিজা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুলিশের সঙ্গে শিক্ষক শিক্ষার্থীদের সংঘর্ষে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। তদন্ত দলের সদস্যরা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেন। 3 দিনের মধ্যে প্রতিবেদন দেবেন তারা। ফুলবাড়িয়ায় জারি করা 144 ধারা কিছুক্ষণ আগে প্রত্যাহার করা হয়েছে, তবে অব্যাহত আছে পুলিশ ও র্যাবের টহল। সংঘর্ষের ঘটনায় 500 থেকে 700 জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। ঘটনার সময় যারা মারা যাওয়া সফর আলীর স্বজন আরেকটি অপমৃত্যুর মামলা করেছেন। এখন পর্যন্ত আটক হয়েছেন 4 জন। ঘটনা তদন্তে শিক্ষা মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে 5টি তদন্ত কমিটি করা হয়েছে। ফুলবাড়িয়া কলেজ সরকারি করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে রোববার পুলিশের সংঘর্ষ হয়। এ সময় এক শিক্ষক সহ মারা গেছেন 2 জন। এ ধরনের একটি ঘটনায় 2 জন মারা গেছে এবং 5টি তদন্ত কমিটি হয়েছে, এই জিনিসটা খেয়াল করছিলাম। ঘটনাটির বেশ কয়েকদিন হয়ে গেছে। আমার কাছে যেটা অবাক লেগেছে মহুয়া এবং খালেদ, সেটা হচ্ছে যে যিনি ওখানকার সংসদ সদস্য, তিনি দুটা মৃত্যুকে বলছেন যে তারা হার্ট ফেলিয়ার বা হৃদরোগে আক্রান্ত হয়ে তাদের স্বাভাবিক মানে হঠাৎ হতচকিত হয়ে তারা ওখানে। তবে আমার কাছে কিন্তু মনে হয় যে এমপি সাহেবের এই কথাটি যে তারা 2 জন হঠাৎ করে মারা গেছেন কিনা, তবে লাঠি পেটা করে তাদেরকে মারা হয়েছে সেরকমটি যেটা বলা হয়েছে সেটি আসলে খুব যে ঠিক এরকম জোর যুক্তি পাওয়া যায়। তবে একথা ঠিক, পুলিশ ওদিন সাংঘাতিক বাড়াবাড়ি করেছে। পুলিশ গুলি ছুড়েছে, যদিও পুলিশের পক্ষ থেকে এসপি নূর আলমের সাথে জনাব নূর আলমের সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে রাবার বুলেট ছুড়া হয়েছে এবং লাঠি পেটাও পুলিশ একেবারে বাধ্য হয়ে করেছে। কিন্তু ওই দিন এমন কি বিশেষ ঘটনা ঘটলো যে তাতে এরকম করতে হয়েছে তার কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায় না। বরং এটি মনে হয় যে এমপি যিনি আছেন ফুলবাড়িয়ার অ্যাডভোকেট মুসলিম উদ্দিন, তিনি একরকম ভাবে তার অভিযোগের ক্ষেত্রে মানে পত্রপত্রিকা যেমন বলছেন যে তিনি পুলিশকে উস্কানি দিয়েছেন। আমি অবশ্য জানতে চেয়েছিলাম তার কাছে তিনি উস্কানি দিয়েছেন কিনা। তিনি বলেছেন যে না, তিনি কোনো উস্কানি দেন নাই। তবে তার কথা কতটা তবে সেটি তদন্ত একজন সংসদ সদস্য হিসেবে তিনি আসলে পুলিশকে উস্কানি দেওয়াটা খুবই হাস্যকর লাগছে আর কি। পুলিশকে হয়তো তিনি আমি অবশ্য যে এসপি আছেন যিনি, তাকেও প্রশ্ন করেছিলাম যে তিনি আসলে এমপি সাহেবের থেকে কোনো নির্দেশ পেয়েছেন কিনা, এমপি সাহেবের কোনো পরামর্শ পেয়েছেন কিনা। তিনি বলেছেন যে তিনি পান নাই। কিন্তু ঘটনা যাই হোক, একজন শিক্ষক পুলিশের ইয়েতে মারা যাবে এবং সেটি হবে হচ্ছে একটি কলেজ জাতীয়করণের প্রশ্নে। এবং খুবই কাকতালীয় ভাবে ও যেই কলেজকে জাতীয়করণের কথা বলা হচ্ছে, বেগম ফজিলাতুন্নেছা মুজিব কলেজ, সেই কলেজের সভাপতি পদে আছেন এই অ্যাডভোকেট মুসলিম উদ্দিনের ছেলে। 3টি কলেজই তিনি প্রতিষ্ঠা করেছেন, তার ছেলের কলেজটি তিনি জাতীয়করণ করতে চাচ্ছেন। সবগুলি ব্যাপারই তার ছেলের ভাইরা আবার ওই কলেজের প্রিন্সিপাল যিনি আছেন। খুব বেশি কাকতালীয় হয়ে যাচ্ছে। 3 টার্ম ধরে তার এক্সটেনশন করা হচ্ছে। আবার কাজী মহুয়া যেটি বলছিলেন যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার কথা, মানে অ্যাপারেন্টলি ময়মনসিংহ এলাকায় হৃদরোগ বেড়ে গেছে, হয়তো প্রকোপটা বেড়ে গেছে। মানে ব্যাপারগুলো আসলে মেলানো খুব কঠিন। যাই হোক, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে চাঁদাবাজির 3 মামলায় 30 দিনের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি তুলে নেওয়া হয়েছে চাঁদাবাজি সহ 5 মামলায় স্থগিতাদেশও। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মাহমুদুল্লাহর বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানের বিরুদ্ধে করা 5টি মামলার শুনানিতে আদালতের স্থগিতাদেশ ছিল। এর মধ্যে গুলশান, কাফরুল, শাহবাগ থানায় চাঁদাবাজির 3টি মামলা রয়েছে। বাকি 2টি আয়কর ফাঁকির মামলা। ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস জানান, স্থগিতাদেশ চেয়ে করা রুল খারিজ হয়, মামলাগুলি চলতে আর আইনি বাধা নেই। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সেনা মোতায়েন সহ 7 দফা দাবিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হাতায়েফি বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন যে কোনো পদক্ষেপকেই স্বাগত জানাবেন তিনি। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ভোট সুষ্ঠু করতে সেনা মোতায়েনের দাবি জানাচ্ছে বিএনপি। দলের মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খানও এ দাবি তুলেছেন কয়েকবার। সেনাবাহিনীকে এই নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষার জন্য মোতায়েন করতে হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনে যায়। সেনা মোতায়েন সহ 7 দফা দাবি জানিয়েছে তারা। বিএনপি নেতারা বলছেন, নিরাপত্তার স্বার্থে নারায়ণগঞ্জে সেনা মোতায়েন দরকার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গোটা নির্বাচনী এলাকায় ভোট অনুষ্ঠানের অন্তত 7 দিন আগে থেকে নির্বাচনের ফলাফল ঘোষণার পরদিন পর্যন্ত সেনাবাহিনী নিয়োগ করতে হবে। আমাদের দাবি ও প্রস্তাবগুলো গ্রহণ করা হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। অন্যদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী মনোনয়ন জমা দেওয়ার দিন বলেছিলেন, এই নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই। তবে মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে যে কোনো পদক্ষেপকে স্বাগত জানাবেন তিনি। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এই নির্বাচনের সাথে ইসি যে কোনো বাহিনীকে যদি তলব করে, যে কোনো বাহিনীকে যদি প্রয়োজন মনে করে, সেই সিদ্ধান্ত ইসির এবং তাদের এই সিদ্ধান্তের সাথে আমি অবশ্যই একমত। নারায়ণগঞ্জ নির্বাচনের নিরাপত্তা নিয়ে বৃহস্পতিবার আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। পরিস্থিতি বিবেচনা করে সেনা মোতায়েনের বিষয়ে সেখানেই হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একটা বিরতি নিচ্ছে। নটা 19 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। বিয়ে করতে বাধ্য করায় শরীয়তপুরে 5ম শ্রেণীর ছাত্রী সাবিনা আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের। ঘটনার পর থেকে সাবিনার বাবা মা ও ভাই পলাতক। থানায় অপমৃত্যুর মামলা করেছে পুলিশ। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চলছিল সাবিনার। রোববার স্কুল থেকে ফিরে জানতে পারে তার বিয়ে ঠিক। প্রতিবেশীরা জানিয়েছে, রাজি না হওয়ায় তার মা রুমা বেগম ও ভাই সাব্বির লাঠি দিয়ে পেটায় তাকে। সোমবার সকালে মরদেহ পাওয়া যায়। মেয়ের গলায় মানে ইসের একটা চিহ্ন আছে, ফাঁসির মানে একটা রশির চিহ্ন আছে, আর মেয়েটার পায়ে একটা কামড়ের দাগ আছে। ময়নাতদন্তের পর মরদেহ নিহতের মামার কাছে হস্তান্তর করে পুলিশ। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শুনছি যে প্রস্তাব আসছিল, সেরকম কারা আনছে কি আছে এটা জানি না, কিন্তু শুনছি একটা কথা আসছে, এখানে মেয়েদের একটা কথা আছে যে ওর বিয়ের প্রস্তাব আসছে। এই পুলিশ জানিয়েছে তার বাবা মা ও ভাইকে খোঁজা হচ্ছে। পারিবারিক থেকে একটা চাপ ছিল যাতে ওই বিয়েটা যাতে নির্ধারিত একটা ছেলের সাথে হয়, সেই কারণে আমরা ধারণা করছি যে এটা হয়তো বা মেয়েটা এই কারণে আত্মহত্যা করতে পারে। বাল্যবিবাহ নিয়ে যখন সোচ্চার সারা দেশ, তখন এমন ঘটনায় বিস্মিত সাবিনার সহপাঠীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খেলাধুলার খবরের জন্য রুবাইদের থেকে কাছে চলেছে। রুবাইদ, আজকে কি বড় খবর আছে? আজকে মেয়েদের যে এশিয়া কাপ, সেটাতে কিন্তু বাংলাদেশ প্রথমে ম্যাচ ইন্ডিয়ার কাছে হারার পরে একটা ভালো টার্ন অ্যারাউন্ড করেছে। তবে আশা করছি যে পাকিস্তান এবং শ্রীলঙ্কার সাথে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ রয়েছে, সেটাও তারা বের করে নিতে পারবে। সেই খবরগুলো জানাবো। একটা বিরতি নিয়ে ফিরছি, আর যখন ফিরবো আরো জানাচ্ছি। কুমিল্লার কাছে 8 উইকেটে হেরে কোয়ালিফায়ারের আশা শেষ বরিশালের। চট্টগ্রামের সামনে খুলনার 132 রানের চ্যালেঞ্জ। মোহালিতে ভারতীয় স্পিনে 8 উইকেটে হার ইংল্যান্ডের। হ্যামিল্টনে পাকিস্তানকে হারিয়ে সিরিজ নিউজিল্যান্ডের। নটা 29 মিনিটে ফিরে এলাম খেলাধুলার সবশেষ কিছু খবর নিয়ে। নারী এশিয়া কাপ টি20তে নেপালকে 92 রানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের 134 রানের লক্ষ্যে খেলতে নেমে 41 রানে অল আউট হয়ে যায় নেপাল। টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু করে বাংলাদেশ। 2 ওপেনার 11 ওভারে স্কোরবোর্ডে যোগ করেন 71। শেষ মুহূর্তে অধিনায়ক রুমানা 16 বলে 17 রানে 133 রান সংগ্রহ করে বাংলাদেশ। ওপেনার নিগার সুলতানা সর্বোচ্চ 39 রান করেন, সানজিদা করেন 35। বাংলাদেশের বোলারদের সামলাতে পারেনি নেপালি ব্যাটসম্যানরা। শুরু থেকে উইকেট হারাতে থাকে তারা। ওপেনার মাগার করেন সর্বোচ্চ 15। 17 ওভার 3 বলে অল আউট হয় নেপাল। বাংলাদেশের পক্ষে ফাহিমা খাতুন 8 রান দিয়ে নিয়েছেন 4 উইকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের দিনের প্রথম ম্যাচে বরিশালকে 8 উইকেটে হারিয়েছে কুমিল্লা। 143 রানের টার্গেটে 1 ওভার হাতে রেখে পৌঁছে যায় কুমিল্লা। মাঝারি টার্গেটে ব্যাট করতে নেমে ইমরুল কায়েস আহমেদ শেজাদের ব্যাটে দারুণ শুরু করে কুমিল্লা। 93 রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন 2 ওপেনার। ইমরুল 46 আর শেজাদ করেন 61। মার্লন স্যামুয়েলসের অপরাজিত 27 রানে 8 উইকেটে সহজ জয় পায় মাশরাফির দল। দুপুরে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন মুশফিকুর রহিম। ইনিংসের শুরুতে আউট হয়ে যান দিলশান মুনাবিরা।
জীবন মেন্ডিস ও অধিনায়ক মুশফিকুর রহিম মিলে ইনিংস মেরামতের দায়িত্ব নেন। মেন্ডিস 28 রান করে আউট হন, মুশফিক 29 রানে ফিরলে বিপর্যয়ে পড়ে বরিশাল। কুমিল্লার নাবিল সামাদ 17 রানে 3 উইকেট নেন। দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্সকে 5 উইকেটে হারিয়েছে চিটাগং ভাইকিংস। 131 রানের টার্গেট 8 বল হাতে রেখে ছুঁয়ে ফেলে চিটাগং। টস জিতে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে খুলনা। 14 রানে ফিরে যান তাইবুর, অলোক ও শুভাগত। এরপর ওয়েসেলস ও অধিনায়ক মাহমুদুল্লাহর ব্যাটে ঘুরে দাঁড়ায় দল। সর্বোচ্চ 42 রান করেন খুলনা অধিনায়ক। 20 রান আসে ওয়েসেলসের ব্যাট থেকে। টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরুর পর 19 রানে ফিরে যান ক্রিস গেইল। 13 রানের মধ্যে 3 মিডল অর্ডার ব্যাটসম্যানকে হারায় চট্টগ্রাম। এরপর তামিম জহুরুলের দারুণ ব্যাটিং ম্যাচ জিতে নেয় চট্টগ্রাম। 66 রানে অপরাজিত থাকেন তামিম, জহুরুল আউট হন 22 রান করে। এ জয় পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে এসেছে চিটাগং ভাইকিংস। বিপিএলে টানা 6 ম্যাচ হারে বিপর্যস্ত বরিশাল বুলস। তাদের পারফরমেন্সে হতাশ সমর্থকেরা। দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সঙ্গীত শিল্পী আসিফ আকবর এর মধ্যে ফিক্সিং এর গন্ধ পাচ্ছেন। বিপিএল ফিক্সিং নিয়ে ফেসবুকে বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন আসিফ। বরিশালের বিদেশি ও দেশি খেলোয়াড়দের এক অংশ ফিক্সিং এ জড়িত বলেছেন তিনি। আকসু তীক্ষ্ণ দৃষ্টি দিলে নাকি তার প্রমাণ মিলবে মন্তব্যটা। আসিফ বলেছেন, মাঠের থেকে টেবিলের জুয়ায় বেশি জমজমাট বিপিএল। দলের শুভেচ্ছা দূতের এমন মন্তব্যে হতাশ ও হতবাক বুলস অধিনায়ক মুশফিকুর রহিম। আসিফের এমন স্টেটাস কোনো মতেই সুস্থ মানসিকতার পরিচয় দেয় না, মন্তব্য মুশফিকের। উনি এত বড় বলবো যে অলমোস্ট সেলিব্রিটি আমাদের বাংলাদেশে এবং এত শিক্ষিত একজন মানুষ, এবং তার মুখ থেকে যে এরকম কথা মানে আসবে বা লিখবে এরকম, এটা আসলে খুবই মানে কি বলবো বিরক্তিকর এবং লজ্জাজনক। কারণ কেন আমাদের টিমে যে প্লেয়ার দেশি বল বা বিদেশি, আমরা এত কষ্ট করে খেলছি, এত প্রফেশনালিজম, এবং আমাদের এটাই কিন্তু আমাদের রুটি রোজগার। তো এটার সাথে যদি কেউ বেমেনে করে, আমার মনে হয় সেটার চাইতে এর চাইতে বড় কিছু হতে পারে না। আর উনি যেটা লিখেছেন, আমি তো মানে খুবই কষ্ট লাগতেছে যে উনি কি ওটার মাথা ঠিক অবস্থায় লিখেছেন নাকি বেঠিক অবস্থায়, সেটা আমি নিজেও জানি না। বাট দ্য ওয়ে হি রাইট, ইটস রিয়েলি ইটস কি বলবো যে একজন মানুষের পক্ষে কখনো এটা লেখা সম্ভব না, পাগল ছাড়া। মোহালি টেস্টে ইংল্যান্ডকে 8 উইকেটে হারিয়েছে ভারত। পার্থিব প্যাটেলের হাফ সেঞ্চুরিতে 103 রানের টার্গেটে সহজেই পৌঁছে যায় স্বাগতিক দল। এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে 236 রানে অল আউট হয় ইংল্যান্ড। 4 উইকেটে 78 রান নিয়ে চতুর্থ দিন শুরু করে ইংলিশরা। ভারতীয় স্পিনারদের সামলাতে পারেনি অ্যালিস্টার কুকের দল। দ্রুতই ফেরেন ব্যাটিও বাটলার। জো রুট 78 রানে আউট হলে শেষ হয়ে যায় ইংল্যান্ডের বড় স্কোরের আশা। শেষ দিকে টেইলেন্ডারদের নিয়ে লিড 100 ছাড়িয়ে নেন হাসিব হামিদ। 59 রানে অপরাজিত থাকেন হামিদ। ভারতের 3 স্পিনার জাদেজা, অশ্বিন ও ইয়াদব মিলে নিয়েছেন 7 উইকেট। ইংল্যান্ডের 283 রানের জবাবে ভারত প্রথম ইনিংসে অল আউট হয়েছিল 417 রানে। এ জয় 5 ম্যাচ সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে গেল ভারত। That's good running. There's a sense of urgency. হ্যামিল্টন টেস্টে নাটকীয় জয় পেয়েছে নিউজিল্যান্ড। পাকিস্তানকে 138 রানে হারিয়ে 2-0 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক দল। 369 রানের টার্গেটে 230 রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। বিনা উইকেটে 1 রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে পাকিস্তান। প্রথম সেশনের 39 ওভারে 76 রান তোলে সফরকারী দল। 1 উইকেটে 158 রান নিয়ে চা বিরতিতে যায় তারা। তবে তৃতীয় সেশনে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। 21 ওভার 4 বলেই বাকি 9 উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করে ব্ল্যাক ক্যাপস। সর্বোচ্চ 91 রান করেন সামি আসলাম। এর আগে 4 নম্বর দিনে রস টেলরের সেঞ্চুরি ও টম লেথামের 80 রানে 5 উইকেটে 313 তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে 271 রানের জবাবে 216 রানে অল আউট হয়েছিল পাকিস্তান। এই ছিল আমার কাছে খেলাধুলার সবশেষ আপডেট। অন্যান্য কিছু খবর জানাচ্ছেন মহুয়া এবং খালেদ। রুবাইদ, আপনাকে ধন্যবাদ। দেশের টেলিভিশন শিল্প বাঁচাতে একজোট হয়েছে নির্মাতা ও অভিনেতারা। গঠন করেছেন ফেডারেশন অফ টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন FTPO। কেন্দ্রীয় শহীদ মিনারে কাল সারাদিন ব্যাপী কর্মসূচি পালন করবে সংগঠনটি। বিদেশি টেলিভিশনের সঙ্গে অসম প্রতিযোগিতা দূর করার দাবি জানানো হবে এই কর্মসূচিতে। লাখো মানুষের জীবন ও জীবিকার মূল অবলম্বন টেলিভিশন মাধ্যম আজ আক্রান্ত নানা প্রতিকূলতা, অনিশ্চয়তা ও বিদেশি সংস্কৃতির আগ্রাসনে। গণমাধ্যম বাঁচাতে একজোট হয়েছেন এই মাধ্যমের শিল্পী ও নির্মাতারা। শহীদ মিনারের প্রথম সম্মেলনের 5 দফা দাবি ও কিছু কর্মসূচি তুলে ধরেন FTPOর আহ্বায়ক। সরকারের কাছে গিয়েছি, পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছি, ভারতীয় হাইকমিশনে গিয়েছি, এবং আমরা অনেক ধরনের মুভমেন্টের সঙ্গে যুক্ত আছি। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে যে সর্বসমক্ষে বললেন, সেটাও আমরা বলাইছি তাকে দিয়ে যে আমি বাংলাদেশের চ্যানেল দেখতে চাই, এই কথাও বলেছি। কিন্তু তারপরেও এটা হচ্ছে না, কিন্তু এটা হতে হবে। পিক আওয়ারে ডাবিংকৃত সিরিয়াল, দেশে ডাউনলোড করে চালানো বিদেশি চ্যানেলের বিজ্ঞাপন, এমন সব কারণে দেশের নির্মাতারা পড়েছেন এক অসম প্রতিযোগিতায়। এইসব নিরসন করে গণমাধ্যমকে বাঁচাতে চান শিল্পীরা। দর্শক ফিরাতে হলে ধারাবাহিক নাটক লাগবে। সেই ধারাবাহিক নাটক করার মতো
ডিসিপ্লিন ইন্ডাস্ট্রি আমরা তৈরি করতে চাই। ওই জায়গাটা আসতে হবে, চ্যানেল কনফার্ম করতে হবে যে 2 থেকে 2.5 লাখ থেকে 3 লাখ টাকার মধ্যেও আমার প্রোডাকশন, এগুলো ফিক্স করতে হবে। অনেক কিছু আছে, সেইগুলোর উপর নির্ভর করে ইন্ডাস্ট্রি। শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশের পাশাপাশি থাকবে সাংস্কৃতিক কর্মকাণ্ড। পারভিন সুলতানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ সময়ে অতিরিক্ত চাপে বিকল হয়ে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ডের ইটিআইএন সার্ভার। ইটিআইএন সংগ্রহ করতে না পারায় ভোগান্তি শিকার হন লাখো করদাতা। সার্ভার সচলের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় শেষ হচ্ছে বুধবার। এ উপলক্ষে সারা দেশের কর অফিসগুলোতে চলছে 7 দিনব্যাপী কর সপ্তাহ। 30 নভেম্বর আয়কর দিবস পালনের প্রস্তুতিও শেষ করেছে রাজস্ব বোর্ড। এবারই প্রায় 4 লাখ সরকারি কর্মকর্তা আয়করের আওতায় আসছেন। সকাল থেকেই করদাতারা রিটার্ন জমা ও কর শনাক্তকরণ নম্বর ইটিআইএন সংগ্রহের জন্য কর অফিসে আসেন, কিন্তু শেষ সময়ে অতিরিক্ত চাপে দিনের শুরুতেই বিকল হয়ে পড়ে সার্ভার। ফলে দিনভর অপেক্ষা করেও ইটিআইএন সংগ্রহ করতে পারেননি অনেকেই। ইটিনের জন্য আমরা কর দিতে পারছি না, ইটিনের সার্ভারের সমস্যা, ওরা সার্ভার ডাউন বলতেছে। আজকে সকাল থেকে এই পর্যন্ত শুধু ঘুরতে এসে আমরা এখানে এসে 3 নাম্বারটা খোলার জন্য যে বিভ্রান্তিতে পড়লাম। আসলে ওনারা বলতেছে যে আপাতত নাকি নেট লাইনটা কিছুটা দুর্বল আছে, এই জন্য দিচ্ছে না। 2 ঘন্টা হয়ে গেল। কর্মকর্তারা জানিয়েছেন গ্রাহকদের ইটিআইএন সরবরাহ করতে সমস্যা হয়েছে। গতকাল থেকে একটু সমস্যা ছিল, আজকে সকালে একটু ক্লিয়ার ছিল, তারপর 10টা থেকে একটু হালকা সমস্যা হচ্ছে আর কি। সবাই তো টাচ করতেছে ওই সার্ভারটা, এই জন্য একটু স্লো হয়ে গেছে। এ অবস্থায় অনেক করদাতার ইটিআইএন ছাড়াই রিটার্ন জমা নেন কর কর্মকর্তারা। জাতীয় পরিচয়পত্রের যে পার্টিকুলার্স আছে, পার্টিকুলারসগুলো থাকবে, তখন এই যে ডেট অফ বার্থ এবং আইডি নাম্বার দিয়া আমাদের অফিস থেকে এগুলো টিআইএন বের করা যাবে। অবশ্য সার্ভারের সমস্যা নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেননি এনবিআর এর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো খবর জানানোর আগে একটি বিরতি নিচ্ছি। বিরতি পর জানিয়ে ফিরছি। কলম্বিয়ার পর্বতে বিমান বিধ্বস্ত, ব্রাজিলের আঞ্চলিক ফুটবল খেলোয়াড় সহ 76 জন নিহত। রাত 9টায় বাংলাদেশ। রাত 9:46 আমরা ফিরে এলাম। নারায়ণগঞ্জে সেনার দাবি, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। বাবুল বলেছেন সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী প্রয়োজন, ইউপি নির্বাচনের মতো প্রাণহানি না চাইলে সেনার বিকল্প নেই। লীনা বলছেন সামরিক বাহিনী তো ক্ষমতাসীন দলের হাতেই, এতে সেনাবাহিনী কেন? বুলবুল বলছেন মানসিকতা পরিবর্তন না হলে সেনা মোতায়েন করেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আর তিথি বলছেন সবাই যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, সেদিকে লক্ষ্য রাখতে হবে। জিতু বলছেন ভোটার নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন আবশ্যক। নিবিড় বলছেন মানুষ যদি একাত্ম থাকে তাহলে মানুষই সেনাবাহিনী ভূমিকা পালন করবে। আদি বলছেন বিগত নির্বাচনের মতো সহিংসতা এড়াতে সেনা মোতায়েন করাই ভালো। রিদি বলছেন সেনাবাহিনীর প্রধান কাজ দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, নির্বাচন তদারকি নয়। মনসুর বলছেন নির্বাচনে সেনাবাহিনীর প্রয়োজন নেই, আইভির যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। চয়নিকা বলছেন নির্বাচনের আইন শৃঙ্খলা স্থিতিশীল ধরে রাখতে সেনাবাহিনী বেশি প্রয়োজন। চমৎকার কিছু মন্তব্য রয়েছে। মহুয়া এবং খালেদ, বাবুলের যে একেবারে শুরু মন্তব্যটা, তার দ্বিতীয় অংশটার দিকে দৃষ্টি আকর্ষণ করছে। ইউপি নির্বাচনের মতো প্রাণহানি না চাইলে সেনার বিকল্প নেই, এই কথাটা কতটুকু আমরা সাপোর্ট করতে পারি, বা আসলে এটা কতটুকু তথ্যগতভাবে সত্য? আসলে নির্বাচনের সংঘাত হবে কি হবে না সেটার উপরে, সেটা অনেকাংশে নির্ভর করে মানুষ বা ভোটাররা কতটা আস্থা পাচ্ছে নির্বাচনের উপর। এবং কিছু দুষ্ট লোক তো থাকবেই যাদের কাজ হচ্ছে ভোট রিগ করা এবং ভোটের মধ্যে নানা ধরনের দুষ্টামি করা। তো সেই সব দুষ্ট লোকদের সেনাবাহিনীর থেকে একটু দূরে থাকার জন্য আসলে মানুষের আস্থা রয়েছে সেনাবাহিনীর উপর, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমরা কথায় কথায় সেনাবাহিনী লাগবে, সেটি আমার কাছে আসলে খুব ভালো বিষয় বলে মনে হয় না। বলেছেন যে মানুষ যদি একাত্ম থাকে তাহলে মানুষই সেনাবাহিনীর কাজ দায়িত্বটা পালন করতে পারবে। মানুষ একত্র থাকে না, সেটা হচ্ছে আর কি, মানে মানুষের একাত্ম বোধটা কিছুটা নৌকা আর কিছুটা ধানের শেষে আলাদা আলাদা হয়ে যায় বলে একটু নানা ধরনের ঝামেলা তৈরি হয়। যাই হোক, আমরা পরের খবরটিতে চলে যাচ্ছি এবং দর্শকদের ধন্যবাদ দিতে চাই, তারা নানা ধরনের মতামত আমাদেরকে পাঠিয়েছেন। কলম্বিয়ার মেদেইনে ব্রাজিলের চাপেকোয়েন্স ফুটবল দলের খেলোয়াড় বহনকারী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 76 জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 5 জনকে। বিমানে বৈদ্যুতিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কলম্বিয়া কর্তৃপক্ষ। কলম্বিয়ার মেদেইন শহরের বাইরে
ক্যারো গোর্দো পার্বত্য এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। দক্ষিণ আমেরিকার ক্লাব কাপ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ খেলতে ব্রাজিলের আঞ্চলিক ফুটবল দল চেপেকোয়েন্সের সদস্য সহ 81 আরোহী নিয়ে বলিভিয়া থেকে কলম্বিয়ার উদ্দেশ্যে যাত্রা করে ফ্লাইট LMI 2933। মধ্যরাতে মেদেইন বিমানবন্দরে অবতরণের কিছু সময় আগে বলিভিয়া থেকে ভাড়া করা বিমানটি কেরু পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়। এ সময় বিমানে 72 জন যাত্রী ও 9 জন ক্রু ছিলেন। এদের মধ্যে জীবিত উদ্ধার করা হয়েছে 5 জনকে। বলিভিয়ার কর্তৃপক্ষ বলছে সবশেষ যোগাযোগে বৈদ্যুতিক ত্রুটির কথা জানিয়েছিলেন পাইলট। কলম্বিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে বিধ্বস্ত হওয়ার আগে সাহায্য চেয়ে বার্তা দিয়েছিলেন বিমানের পাইলট। বলিভিয়া কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দুর্ঘটনার বিষয়ে কিছু তথ্য মিলেছে। ওদের তথ্য অনুযায়ী বিমানে বৈদ্যুতিক ত্রুটি ছিল, তবে দুর্ঘটনার অন্য কারণও থাকতে পারে। বিষয়গুলো তদন্ত করা হচ্ছে। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর সাপেকুর দল চেপেকোয়েন্স 2014 সালে ব্রাজিলের সিরিয়াতে ওঠে। আর্জেন্টিনার সান লরেন্সকে হারিয়ে গত সপ্তাহে সাউথ আমেরিকান ক্লাব ফুটবলের ফাইনালে পৌঁছে দলটি। সারোয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রুবাইদ, ব্রাজিলের আঞ্চলিক দল বলতে আসলে কি ধরনের দল? আসলে ব্রাজিল লোকাল টিম এটি, তবে এই বছরই তারা কিন্তু ব্রাজিলের যে শীর্ষ লিগ প্রিমিয়ার লিগ সিরিয়া, যেটা ব্রাজিলিয়ান সিরিয়া, সেখানে তারা প্রমোশন পেয়েছিল এবং সামনের মৌসুমে তারা খেলতো এবং তারা সেকেন্ড ডিভিশন আমরা যেটাকে বুঝাই আর কি, তারা সেগুন্দা ডিভিশন বলেন, সেখানে তারা সাফল্যের সাথে খেলে আসছে দীর্ঘদিন ধরে এবং স্থানীয় অঞ্চলে খুবই জনপ্রিয় একটি ক্লাব। এবং আমরা দেখি, আমি যদি বাংলাদেশের একটা ক্লাবের উদাহরণ দিয়ে বুঝাতে, আরামবাগ বা ফরাসগঞ্জ যে ধরনের, যে আসলে লোকালি খুব জনপ্রিয়। এবং একটা ছোট্ট তথ্য জানিয়ে রাখি দর্শকদের, যে আজকে যে দলটার সাথে যাওয়ার কথা, দলের কোচের ছেলে খেলেন এই ইয়েতে, এবং তিনি প্লেনটিতে ওঠার আগে ব্যাগ চেক করার সময় নিজস্ব প্লেনে গিয়েছেন। তারা যখন হেঁটে যাচ্ছিলেন প্লেনটির দিকে উঠবেন, টেক অফ করবে প্লেনটি, তার আগে তিনি ব্যাগে হাত দিয়ে দেখেন পাসপোর্ট নেই, তিনি আনেননি এবং তিনি প্লেনে যেতে পারেননি। তো মিরাকল সার্ভাইভার হিসাবে তিনি যে টুইটগুলো করেছেন আমি দেখছিলাম সেগুলো, এবং তিনি বলেছেন যে আসলে একটা মিরাকলই আমাকে বাঁচিয়ে রেখেছে এবং সবাই কিন্তু আজকে এই দক্ষিণ আমেরিকার 5 জন বেঁচেছে, সেটাও তো আসলে মিরাকল। এই ধরনের ফুটবলারের মধ্যে 21 জন সাংবাদিক রয়েছেন যারা মারা গেছেন, এবং যে 6 জন মারা গেছেন তারা আসলে খুবই, যে 6 জনকে 5 জনকে জীবিত করেছে তারা মিরাকল সার্ভাইভার। এবং আমার আসলে এই আজকের এই ঘটনা আবার আন্দিজের বন্দির কথা, আন্দিজের বন্দি এবং অবশ্যই 1948 এর মিউনিক ডিজাস্টার যেটা ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। যাই হোক, সবার বিদায় আত্মার শান্তি কামনা করছি সবার। অন্য একটি খবরে চলে যাচ্ছি। 2017 ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 200 মিটারে দৌড়াবেন না উসাইন বোল্ট। লন্ডনে বোল্টের উপর তৈরি ডকুমেন্টারি আই এম বোল্টের প্রিমিয়ার শোতে একথা জানান দ্য লাইটনিং। লন্ডনের দৌড়েই অবসরে যাওয়ার আভাস দিয়েছেন অলিম্পিক জয়ী গতিদানব। গত 8 বছরেরও বেশি সময় ধরে ট্র্যাকে ঝড় তুলে আসছেন উসাইন বোল্ট। 10 সেকেন্ডের জন্য পুরো পৃথিবীটাকে মোহাচ্ছন্ন করে রাখার এক অদ্ভুত ম্যাজিক জানেন এই স্প্রিন্টার। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের পর এবার বড় পর্দায় ঝড় তুলতে যাচ্ছেন এই গতিদানব। অভিনয় নয়, তাকে নিয়ে একটি ডকুমেন্টারি বানিয়েছেন দুই ব্রিটিশ নির্মাতা বেঞ্জামিন টার্নার ও গ্যাব টার্নার। সোমবার লন্ডনে মুক্তি দেওয়া হয়েছে আই এম বোল্ট ডকুমেন্টারিটি। One of the main things I want to try to get across to the world is that সবার মধ্যে একটা ধারণা রয়েছে উসাইন বোল্টের জন্য দৌড়টা বোধহয় খুব সহজ। বিষয়টা মোটেও সেরকম নয়। আমি সবাইকে জানাতে চেয়েছিলাম কত বেশি পরিশ্রম করে আমি এই জায়গায় এসেছি। ছবিটা যখন আমি দেখি, আমার আগের জীবনের কষ্টগুলোও দেখতে পাই। তখনকার আবেগ এখনো ছুঁয়ে যায় আমার। কত পরিশ্রম, কত ত্যাগ করেছি তখন। ধন্যবাদ জানাতে চাই পরিচালকদের এগুলো ঠিকঠাক তুলে আনার জন্য। these guys, they really captured that for me. 2017 ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর বসছে লন্ডনে। এই আসরে 200 মিটারে দৌড়াবেন না বলে জানিয়ে দিয়েছেন লাইটনিং বোল্ট। I'm not worried. I'm always going to be prepared. আমি সবসময় প্রস্তুত। এমন ভাবার কোনো কারণ নেই যে আমি বিশ্রামে আছি। তবে এবছর আমি 200 মিটারে দৌড়াচ্ছি না। যেগুলোতে দৌড়াবো সবগুলোতেই জিততে চাই। গুঞ্জন আছে 2017তেই অবসরে যেতে পারেন বোল্ট। ট্র্যাক ছাড়ার পর ফুটবলে মনোযোগ দিতে চান এই জ্যামাইকান, তবে এখনো কিছু ঠিক হয়নি। আমি আইএএফ প্রেসিডেন্টের সাথে কথা বলেছি, তাকে বলেছি খেলা থেকে দূরে থাকা সম্ভব নয়। আমার টিমমেটদের সাথেও কথা হয়েছে। আমি অনেক দাতব্য কাজ করতে চাই। অবসরের পর এটাই হবে আমার মূল কাজ।
আই এম বোল্ড ডকুমেন্টারির প্রিমিয়ারে এসেছিলেন সেথ ফ্যাব্রেগাস, নাচো মনরিয়াল ও এক্টর বেরিনের মতো ইপিএল তারকা সহ লন্ডনের নামি দামিরা। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টায় বাংলাদেশ আয়োজনে। আজকে রাত 9টায় বাংলাদেশ শেষ করব ভারতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিক্সে কিছু ছবি দেখে। তার আগে আমরা বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী অনুষ্ঠানের শুভরাত্রি।